হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই রসায়নের সিকিউ সমাধান করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় না বুঝে থাকো, বুঝতে সমস্যা হয়, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। তোমরা আমার এই আজকের ক্লাসটি গুরুত্ব সহকারে দেখলে তোমরা আমি যে একটা সৃজনশীল দিয়েছি এখানে, সেই সৃজনশীলের কয়েকটা প্রশ্ন দিয়েছি এখানে, সেই প্রশ্ন সমাধান করলে তোমরা তোমাদের টেস্ট পেপারের প্রায় 100টি প্রশ্ন সমাধান করতে পারবা। তো চলুন দেখি আমরা কিভাবে এই প্রশ্ন সমাধানের মাধ্যমে তোমাদের টেস্ট পেপারের 100টি প্রশ্ন সমাধান করব, সেটা আমরা এখন দেখব। দেখো, আমি এখানে প্রথমে কয়েকটা মৌলের প্রতীক দিয়ে দিয়েছি। সেই প্রতীকগুলো এ বি সি ডি ই এফ এবং তাদের পারমাণবিক সংখ্যা দিয়েছি 6, 8, 12, 15, 17, 20। তো দেখো, প্রথমে একটা প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে E2 অণুর গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। তো E2 বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে? 17 নাম্বার, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 17। তোমাদের একটা বিষয় নিশ্চয়ই জানা আছে, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সেম। আচ্ছা, যদি তাই হয় তাহলে এই যে আসলে এটা পর্যায় সারণীর কোন মৌলকে নির্দেশ করছে সেটা আমরা কিভাবে বের করব? অনেকেই এই বিষয়টা বুঝতে পারে না যে 17 নাম্বার পারমাণবিক সংখ্যা 17 দেওয়া আছে আর দেওয়া আছে, আসলে এটা কোন মৌলটা হবে পর্যায় সারণীর। তো দেখো, এই যে 17, পারমাণবিক সংখ্যা 17, প্রোটন সংখ্যা 17 এবং ইলেকট্রন সংখ্যাও 17। তো আমরা ইলেকট্রন সংখ্যা 17টা মিলাবো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। তো দেখো, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে, তারপর পরের শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। কয়টা হলো? 2 আর 8, 10টা হলো। এর পরের শক্তি স্তরে আমাদের কটা লাগবে? যেহেতু 17 নম্বর পারমাণবিক সংখ্যা 17, তার মানে ইলেকট্রনও 17টা আছে। এরপর আমাদেরকে দিতে হবে হচ্ছে 7টা। এই যে, তাহলে দেখো, তাহলে 17, এই 17 নম্বর মৌল হচ্ছে কে? ক্লোরিন। ঠিক আছে, তো এখানে আমি একটা ক্লোরিন দিলাম। E2, তার মানে আমাদেরকে 2টা ক্লোরিন দেখাতে হবে। এরপরে আরেকটা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখাই। আটটা, এরপর হচ্ছে 7টা। এই তো, এই একটা ক্লোরিন। তো এখানে E2 অণুর গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। চিত্র বলতে এখানে 2টা ইলেকট্রন বিন্যাস দেখানোকে বোঝাচ্ছে। আচ্ছা, এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে এই ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, এই ক্লোরিনেরও সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। তো এরা আসলে আনস্টেবল অবস্থায় আছে। প্রত্যেকটা পরমাণু চায় তার নিকট তার বহিস্থ ইলেকট্রন বিন্যাসের বহিস্থ স্তরটা অষ্টকপূর্ণ থাকুক, অথবা যদি আমি অন্যভাবে বলি, প্রত্যেকটা পরমাণু চায় তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে। তো দেখো, ক্লোরিন 17 নম্বর, এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 18 আর্গন। এর মতো হতে হলে তাকে আরো একটা ইলেকট্রন লাগে। অনুরূপভাবে এই ক্লোরিনকেও তাই নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হতে হলে আরো একটা ইলেকট্রন লাগে। সো দুটাকেই একটা ইলেকট্রন লাগে। তো তখন তারা কি করে? ইলেকট্রন শেয়ার করে, এর ইলেকট্রন এ নেয়, এর ইলেকট্রন এ নেয়। তো দেখো, যদি ইলেকট্রন শেয়ার করে তখন এই ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কতটা ইলেকট্রন হয়? 2, 4, 6, 7। এটা যখন শেয়ার করে তখন এটা মিলে 8টা হয়। তার মানে কার মতো হলো? আর্গনের মতো হলো। তখন সেটা বেশি স্থিতিশীলতা অর্জন করে। আচ্ছা, এই ক্ষেত্রেও তাই। ইলেকট্রন যখন আমরা হিসাব করব তখন এই ইলেকট্রনটাকেও এর ধরে হিসাব করব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে
এও হচ্ছে আর্গনের মতো হয়েছে এবং স্থিতিশীলতা অর্জন করেছে। এভাবেই তারা কি করে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে সমযোজী বন্ধন গঠন করে, হ্যাঁ, সমযোজী বন্ধন গঠন করে তাহলে এরা কি হবে, এই ক্লোরিন যোগ ক্লোরিন মিলে হচ্ছে ক্লোরিন অণু, অর্থাৎ E2 মানে হচ্ছে Cl2 অণু। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এরপর দেখো, এরপর আমরা কি করব, AB ও C অণুর গঠন ব্যাখ্যা করব। একইভাবে এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা এটা দেখাবো, সাথে বিক্রিয়াও দেখাবো। তো দেখি, কি কইছে, AB 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 এ কি, এ হচ্ছে 6 নাম্বার, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 6, আর বি হচ্ছে 8। আচ্ছা, AB আমরা যদি আরো একটু নির্দিষ্ট করে লিখি তাহলে এটা এরকম হবে, AB2 আর এটা কি আছে, CE2 অণুর গঠন ব্যাখ্যা করো। আচ্ছা, AB2 এ হচ্ছে 6 নাম্বার, 6 নাম্বারটা কি, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, নেক্সট স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, যেহেতু 6 নাম্বার, এরপর দেখবো আমরা 4টা, 1 2 3 4টা। আচ্ছা, এখন কথা হচ্ছে B2 8 নাম্বার, 8 নাম্বারকে প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে কয়টা দিব, তারপরে শক্তি স্তরে দিব আমরা 8টা, না টোটাল 2টা দিয়েছি আর লাগে 6টা। এই তো, তাহলে এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে কার্বন, ঠিক আছে, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে কার্বন। এখন বলছে তাহলে একটা কার্বন 2টা অক্সিজেন, তাহলে আমরা যদি দেখাই এটাকে এভাবে দেখাতে পারি, এটাকে এভাবে দেখাতে পারি, 2টা, এটাকে কার্বন ধরবো, এদিকে 2টা, এই পাশে একটা অক্সিজেন লিখ দিব, এই তো 2 আর 6 8, এদিকে একটা অক্সিজেন দিব, এই তো। তো এই কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 1 2 3 4টা। সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো যদি হতে চায়, তাকে 4টা ইলেকট্রন লাগে। তাহলে সেই 4টা ইলেকট্রন সে কিভাবে ম্যানেজ করবে, এই যে ইলেকট্রন শেয়ার করবে, এক পাশের অক্সিজেনের সঙ্গে 2টা ইলেকট্রন শেয়ার করবে, অপর পাশের ইলেকট্রনের সঙ্গে 2টা ইলেকট্রন শেয়ার করবে। তো এই 2টা ইলেকট্রন যদি এভাবে শেয়ার করে, এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা। এখন দেখো, শেয়ার করলে 1 2 3 4 তার নিজস্ব ইলেকট্রন, এবং এই পাশে 2টা ইলেকট্রন শেয়ার করে নিয়েছে, এই পাশে 2টা ইলেকট্রন শেয়ার করে নিয়েছে, টোটাল কয়টা হলো, 8টা ইলেকট্রন হলো। অর্থাৎ কত হয় তাহলে, এখানে 8টা আর ভিতরে 2টা, কয়টা হয়, 10টা, নিয়নের মতো হয়ে যায়, নিয়নের ইলেকট্রন বিন্যাসের মতো হয়ে যায়। তাহলে সেটা বেশি স্থিতিশীল হয়। এবং এটার কথা যদি চিন্তা করি আমরা, অক্সিজেনের কথা, এর নিজস্ব 6টা ইলেকট্রন আছে বহিস্থ স্তরে, কার্বনের কাছ থেকে 2টা ইলেকট্রন শেয়ার করে নেয়, তখন তার 8টা হয়, এও তখন নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং বেশি স্থিতিশীলতা অর্জন করে। অনুরূপভাবে এই অক্সিজেনও তাই, ঠিক আছে। তো এভাবে তারা কি করে, এভাবেই তারা কার্বন ডাইঅক্সাইড সমযোজী যৌগ গঠন করে। তাহলে কিভাবে লিখবো আমরা, তাহলে এখানে এই 2টা ইলেকট্রন মিলে একটা বন্ড হয়, তার মানে 2টা ইলেকট্রন মিলে একটা বন্ড, আর 2টা ইলেকট্রন মিলে আরেকটা বন্ড, এই পাশে একটা অক্সিজেন থাকবে, সিমিলারলি এইদিকেও একটা অক্সিজেন থাকবে,
এই কার্বন ডাইঅক্সাইড, এটাকে সংক্ষেপে এভাবে লেখা হয় কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো এই কার্বন ডাইঅক্সাইডের আকৃতি হচ্ছে সরলরৈখিক, এর আকৃতি হচ্ছে সরলরৈখিক। আকৃতি হচ্ছে সরলরৈখিক। তো এইটার গঠন গেল এভাবে দিব AB2। তারপর কি বলছে Ce2 অণুর গঠন ব্যাখ্যা করো। Ce2, সি কি? সি হচ্ছে 12 নম্বর মৌল, এবং ই তো আমরা দেখছি একবার 17 নম্বর ক্লোরিন। এরপর কি দেখবো আমরা? এরপর দেখবো হচ্ছে সি হচ্ছে কি 12 নম্বর, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, এরপরে শক্তি স্তরে দিব হচ্ছে 8টা, তারপরে শক্তি স্তর কটা দিব? 2 8 10টা হয়ে গেছে, আর লাগে কটা? 2টা। তাহলে আমরা এই পাশে একটা ইলেকট্রন দিব, এই পাশে একটা ইলেকট্রন দিব। ঠিক আছে, তাহলে 12 নম্বর পারমাণবিক সংখ্যা 12 কার? ম্যাগনেসিয়াম। আর এদিকে Ce2 যেহেতু বলছে, Ce2 এইদিকে একটা ক্লোরিন দেব, ক্লোরিনের প্রথম শক্তি ছিল 2টা, তারপর 8টা, তারপর 7টা, এই 7টা। অপর পাশে আরেকটা ক্লোরিন দিব, এই 7টা। তো এইখানে কি ঘটনা ঘটবে সেটা দেখো। ম্যাগনেসিয়াম তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কার মতো হতে চাইবে? এর নিয়নের মতো হতে চাইবে, 10 নম্বরের মতো হতে চাইবে। তো 10 নম্বরের মতো হতে চাইলে তাকে কি করতে হবে? 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তো এই যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রন কোথায় আসবে? একটা ক্লোরিন নিয়ে নেবে। ঠিক আছে, আবার এই দিক থেকে একটা ইলেকট্রন এই ক্লোরিন নিয়ে নেবে। ঠিক আছে, তো যেটা ঘটবে সেটা দেখো। এটা এই ম্যাগনেসিয়ামের হবে নিয়নের মতো, আবার এই ক্লোরিন হবে কার মতো? আর্গনের মতো হবে, আর্গন 18 মতো হবে, এটাও আর্গন 18 মতো হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা এই ইলেকট্রন এ ত্যাগ করার ফলে কি হবে আর এ গ্রহণ করার ফলে কি হবে সেটা আমরা দেখাবো। এর পরের স্টেপে কি দেখাবো? তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে 8টা, এরপর তৃতীয় শক্তি স্তর আর থাকবে না, কারণ ইলেকট্রন এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, এই পাশে একটা ইলেকট্রন ত্যাগ করেছে। এরপর আমরা ক্লোরিন দেখাবো। ক্লোরিন প্রথম শক্তি স্তরে 2টা, তারপর হচ্ছে 8টা, তারপর দেখাবো আমরা হচ্ছে এই যে একটা ইলেকট্রন নিচে, সেই ইলেকট্রনটাকে আমরা ক্রস চিহ্ন দেখাবো, অথবা লুইস ইলেকট্রনটাকে বলা হয়, এভাবে দেখাবো। বাদ বাকি যে 6টা ছিল সেটা সেভাবেই থাকবে, অপর দিকেও তাই হবে। আটটা, এরপর হবে একটা ইলেকট্রন আগে থেকে ছিল, একটা ইলেকট্রন ম্যাগনেসিয়াম থেকে এসেছে, ওইটাকে আমি ক্রস চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এই আচ্ছা, তো দেখি ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেললো, তখন সেটা কি হবে? ম্যাগনেসিয়াম 2+। আর এদিকে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে নিল, তাহলে এটা হবে ক্লোরিন মাইনাস, এটা হবে ক্লোরিন মাইনাস। তো এই দুটো যোগ করলে কি হবে? যোগ করলে হবে কি জানো? যোগ করলে হবে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই দুটো যোগ করলে হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝছো এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত যৌগ। ঠিক আছে, কারণ ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করছে, 2টা ক্লোরিন পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তো ইলেকট্রন আদান আর প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাকে বলা হয় আয়নিক বন্ধন। ঠিক আছে, তোমরা এভাবে দেখাবা। এখানে তোমার থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে পারো,
করবা, থার্ড ব্র্যাকেট ক্লোজ করবা। এটাকে যদি এখানে না দেখাও, আলাদা করে দেখাতে পারবা, এরকম করে দেখাতে পারবা। দুইটা ক্লোরিন পরমাণু যুক্ত হয় কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। অথবা আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ওইটাই বরং বেটার হবে। কিভাবে দেখাবা? ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হবে, আবার ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে হবে। সো এখানে আমরা কি করতে পারি, যেহেতু দুইটা ক্লোরিন আছে সামনে আমরা 2 দিতে পারি ব্যালেন্স করার জন্য। এবার আমরা যোগ করে ফেলবো, এটা ম্যাগনেসিয়াম প্লাস 2 ক্লোরিন, দুইটা ক্লোরিন পরমাণু, এই দুইটা ইলেকট্রন কেটে যায়, থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আর 2 ক্লোরাইড মাইনাস। এটাকে একসঙ্গে লিখলে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, এবং তোমরা এভাবেই লিখবা, ঠিক আছে? ওকে। এরপর দেখো, এরপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলছে? এবি ও সিই এর মধ্যে কোনটি পানিতে দ্রবীভূত হয়? এবি বলতে AB2 আর CE2, এর মধ্যে কোনটি পানিতে দ্রবীভূত হয়? তো আমরা এটা কিভাবে বুঝবো? আচ্ছা, আমরা AB2 বলতে কি দেখছিলাম? CO2, আর CE2 বলতে দেখছিলাম আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই দুটার মধ্যে কোনটি পানিতে দ্রবীভূত হয়? তো তোমরা জানো যেগুলো সমযোজী যৌগ সাধারণত পানিতে দ্রবীভূত হয় না, এবং কিছু কিছু সমযোজী যৌগ আছে পানিতে দ্রবীভূত হয়, যেমন হচ্ছে কিছু পোলার যৌগ, HCl, পোলার যৌগ, এগুলো পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে? এগুলো পানিতে দ্রবীভূত হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমযোজী যৌগ সাধারণত পানিতে দ্রবীভূত হয় না। তো আমরা এটা দেখবো, কার্বন ডাইঅক্সাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি পানিতে দ্রবীভূত হয়? সাধারণত কার্বন ডাইঅক্সাইড অপোলার যৌগ, সো এটা পানিতে দ্রবীভূত হবে না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে। এখন এইটা পানিতে দ্রবীভূত হবে কিভাবে সেটা আমরা দেখব। আচ্ছা, সেটা কিভাবে দেখব? পানিতে ম্যাগনেসিয়ামটা এরকম থাকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এভাবে থাকে, এভাবে আয়নিত অবস্থায় থাকে। তো এখানে যে ঘটনাটা ঘটে, পানির অণুগুলো কিভাবে ম্যাগনেসিয়ামকে ঘিরে ধরবে সেটা দেখাই তোমাদেরকে। এরকম অক্সিজেন গুলো ম্যাগনেসিয়াম আয়নের কাছাকাছি থাকবে, আর হাইড্রোজেন গুলো কিভাবে থাকবে সেটা তোমাদেরকে দেখাই। হাইড্রোজেন গুলো থাকবে হচ্ছে এভাবে, এখানে আংশিক প্লাস হিসেবে থাকে, হাইড্রোজেন গুলো হচ্ছে আংশিক প্লাস হিসেবে থাকে। আমি সবগুলোতে দিলাম না, এই সবগুলোতে আংশিক প্লাস চিহ্ন দিতে হবে। আর অক্সিজেনের কাছে এটা হবে হচ্ছে del2-, কারণ হচ্ছে অক্সিজেন আংশিকভাবে দুইটা হাইড্রোজেন ইলেকট্রন নিজের দিকে টেনে ধরে থাকে, এজন্য আংশিক del2- হবে। প্রত্যেকটার ক্ষেত্রে তাই হবে, তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, এই ক্লোরিনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? ক্লোরিনের চারপাশে হাইড্রোজেন দ্বারা আবদ্ধ থাকে, অর্থাৎ ক্লোরিনের চারদিকে হাইড্রোজেন আয়ন থাকে। হাইড্রোজেন আয়ন তো শুধু হাইড্রোজেন আয়ন থাকবে না, তো হাইড্রোজেন তো পানির সাথে থাকে। তো এটা কিভাবে থাকবে? দেখো, এই হাইড্রোজেনের সঙ্গে কি থাকবে? অক্সিজেন থাকবে, অক্সিজেন এভাবে থাকবে।
এভাবে থাকবে। ঠিক আছে, তো এই যে হাইড্রোজেন তো অবশ্যই আংশিক ডেল প্লাস থাকতে হবে, তোমরা দিয়ে দিবা এটা, সবগুলো হাইড্রোজেনে আংশিক ডেল প্লাস হবে। ঠিক আছে, এভাবে থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা চিন্তা করতে পারো যে এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখলাম, যদি সোডিয়াম ক্লোরাইড আসে অথবা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আসে, তখন আমরা কি করব? তোমরা জাস্ট শুধু এই আয়নটা চেঞ্জ করে দিবা। এই আয়নটার জায়গায় যদি সোডিয়াম আসে সোডিয়াম বসাই দিবা, সোডিয়াম আয়ন, আর যদি অ্যালুমিনিয়াম আসে তাহলে অ্যালুমিনিয়াম বসাই দিবা। অ্যালুমিনিয়াম তখন 3+ দিতে হবে, কারণ অ্যালুমিনিয়াম যদি 3 এখানে 3+ দিতে হবে, আর ক্লোরাইড তো সেম একই থাকবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এটা গেল। ঠিক আছে, এরপর কি বলছে? DE3 ও DE5 অষ্টক ও 2 এর নিয়ম মেনে চলে, এটা ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, এটাকে আরেকভাবে বলা যায় অষ্টক সংকোচন অথবা অষ্টক সম্প্রসারণ। এটাকে আরেকভাবে বলা যায় অষ্টক সংকোচন আর অষ্টক সম্প্রসারণ। আচ্ছা, দেখি কোনটা অষ্টক নিয়ম মেনে চলে, কোনটা অষ্টক সংকোচন নিয়ম মেনে চলে আর অষ্টক সম্প্রসারণ নিয়ম মেনে চলে, সেটা আমরা দেখব। DE3, ডিতে কি? ডি হচ্ছে 15, অর্থাৎ 15 নম্বরটা দেখি, 2টা 8টা 10টা হলো, আর আছে কটা? 5টা লাগবে, 5টা। তারপরে এটা ফসফরাস, 15 নম্বর ফসফরাস। আচ্ছা, ফসফরাস, তার সঙ্গে কি আছে? E3। ই বলতে কি? ই বলতে এখানে কি দেখছি আমরা? 17 নম্বর, অর্থাৎ ক্লোরিন। তার মানে ক্লোরিন তো আমরা অলরেডি দেখেছি, তার মানে DE3 বলতে কি বোঝাবে তাহলে? PCl3, ফসফরাস ট্রাইক্লোরাইড, আরটা হবে ফসফরাস পেন্টাক্লোরাইড, তাই না? আচ্ছা, দেখো ফসফরাস ট্রাইক্লোরাইডটাই আমরা আগে দেখি। এদিকে একটা ক্লোরিন দিই, এইভাবে দিলাম, সর্বশক্তি হচ্ছে 7টা থাকবে, এইভাবে দেখাইলাম। ঠিক আছে, তো এইদিকে একটা ক্লোরিন থাকবে, এইদিকে একটা ক্লোরিন থাকবে, আবার এইদিকে 7টা থাকবে, এদিকে একটা ক্লোরিন থাকবে। এই তো এই একটা ফসফরাস, একটা ফসফরাস 3টে ক্লোরিনের সঙ্গে 3টা ইলেকট্রন শেয়ার করবে। এদিকে একটা শেয়ার করবে, এদিকে একটা শেয়ার করবে, এদিকে একটা শেয়ার করবে। তো দেখো, শেয়ার করার ফলে এই ফসফরাসের বহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন হয়? আগে কটা ছিল? 1 2 3 4 5টা ছিল, পরবর্তীতে 3টে ক্লোরিন থেকে 3টে ইলেকট্রন শেয়ার করে নিল। সো 8টা, টোটাল 8টা হলো। 8টা হলে কোন নিয়ম মেনে চলে? তার মানে এটা অষ্টক নিয়ম মেনে চলে। ঠিক আছে, এটা অষ্টক নিয়ম মেনে চলে। ঠিক আছে, তোমরা ক্লোরিনের কথা চিন্তা করো, এই ক্লোরিনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? এর 7টা ছিল, একটা ইলেকট্রন নেওয়ার ফলে এও অষ্টক নিয়ম মেনে চলে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই 2টা ইলেকট্রনের মধ্যে আমি এখানে একটা ইলেকট্রন রাখলাম, আর একটা ইলেকট্রন আমি এই দিকে দিলাম। তো এইখানে একটা ক্লোরিন দেবো আমি, এদিকে একটু ছোট হয়ে যাচ্ছে, আটটা এই জায়গায় হবে, এদিকে একটা, এই 7টা। ঠিক আছে,
আচ্ছা, এইদিকে আরেকটা কোলরিন দেবো আমরা। এই যে এবার কি করে, আগেটা ছিল PCl3 এর, এবার হবে PCl5, কারণ 5টা কোলরিন 5টা দিক থেকে 5টা ইলেকট্রন শেয়ার করবে। তো দেখো 5টা ইলেকট্রন কিভাবে শেয়ার করে, এই যে 5টা কোলরিন থেকে এভাবে 5টা ইলেকট্রন শেয়ার করবে। তো দেখো এখন ফসফরাসের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 5টা ছিল, এরপর 5টা ক্লোরিন থেকে 5টা ইলেকট্রন শেয়ার করছে। তো টোটাল কয়টা ইলেকট্রন হয়, টোটাল হয় 10টা ইলেকট্রন। 5টা নিজের ছিল এবং 5টা ক্লোরিনের, ঠিক আছে। তো 10টা হলে কি হয়, সেটা হয় অষ্টক সম্প্রসারণ অথবা অষ্টক সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণ অথবা 2 এর নিয়ম, অথবা 2 এর নিয়ম মেনে চলে, ঠিক আছে। 2 এর নিয়মটা হচ্ছে জোড়া জোড়া ইলেকট্রন থাকলেই সেটা 2 এর নিয়ম হবে, সেটা 6টা থাকুক, 4টা থাকুক, 2টা থাকুক আর 10টা থাকুক, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ দেখাইলাম। অষ্টক সংকোচনে হলে যেমন এখানে 10টা হয়েছে তখন 6টা হতো অথবা 4টা হতো, ঠিক আছে। এটাকে বলা হবে অষ্টক সংকোচন, ঠিক আছে। আচ্ছা, এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি ভালো করে বুঝে থাকো, আশা করছি তোমাদের টেস্ট পেপারের প্রায় 100টি সৃজনশীল প্রশ্ন তোমরা সমাধান করতে পারবা। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবা, কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে।